চলো। তো ডেডিকেটেডলি আজকে থেকেই তোমাদের ক্লাসেস স্টার্ট হলো এবং এটা আচ্ছা, অ্যানোনিমাস নামে কে জয়েন করেছে? এটা কে আছো? অ্যানোনিমাস নামে কে জয়েন করেছো? হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? এটা একটু কেউ বলবে আমাকে, এটা কে আছো? অ্যানোনিমাস নামে কেউ একজন জয়েন করেছে এখানে। সুবীর কি? শাহরিয়ার শাহরিয়ার শাহরিয়ার, তোমার নিজের জিমেল মেসেজ নামটা চেঞ্জ দেবে, করা। নিজের নামটা দিয়ে জয়েন করবে, ওকে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, নিজের নামটা দিয়ে জয়েন করবে, কেমন? নইলে আমার বুঝতে অসুবিধা হবে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে শাহরিয়ার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, ইয়েতে নামটা সেট করা হয়নি বলে ওকে ওকে, ওই আর পরের কি। ক্লাসে করে নিও, নো প্রবলেম। ওকে। তো যেটা আমরা বলছিলাম, আম, তোমাদের সামনে বেশ কিছু এক্সাম আছে। সারিয়া, মাইক্রোফোনটা অফ করে দাও। তোমাদের সামনে যে এক্সাম গুলো আছে তার মধ্যে সবচেয়ে প্রাইম যে এক্সামটা আছে সেটা হলো পিএসসি মিসলেনিয়াস। ওকে। সো পিএসসি মিসলেনিয়াস এক্সামের আগে, প্রিলিমস এর আগে, আমি এই কোর্সটা কিন্তু জিএস এর এই কোর্সটা ফুললি কমপ্লিট করিয়ে দেবো তোমাদেরকে। প্রয়োজন পড়লে আমার যদি কখনো রেকর্ডেড ক্লাসও প্রোভাইড করতে হয় আমি করে দেবো। ঠিক আছে, যাতে এক্সামের আগে তোমরা সিলেবাসটা কমপ্লিট করে যেতে পারো এবং একটা ভালো রেজাল্ট তোমরা আসতে আর কি আশা করতে পারো, আউটকামটা যাতে একটা বেটার আসে। ওকে। সো সবার প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো। প্রথমে আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হলো, যখন তোমরা ক্লাস করবে, যখন তোমরা ক্লাস করবে, যেহেতু আজকে প্রথম ক্লাস তাই আমি এগুলো একটু বলে দেবো। তোমরা না ক্লাসের মতো করেই কোনো অফলাইনে ক্লাস করছো সেরকম মেন্টালিটি রেখেই ক্লাস করবে, তাই সামনে একটা নোটবুক এবং একটা পেন নিয়ে তোমরা বসবে। ঠিক আছে, আমি যে পয়েন্টগুলো বলবো হুবহু নোট করতে হবে না, নিজের মতো করে না, কোনো সাল বলো, কোনো মানে এক একটা ওয়ার্ড দ্বারা যাতে তুমি বুঝতে পারো সেই ওয়ার্ডটা লিখে রাখলে। ঠিক আছে, তাহলে কি হবে, ক্লাসের মধ্যে তোমার মনোযোগটা একটা মানে কন্টিনিউয়াসলি বজায় থাকবে। রাইট। নাম্বার টু, তোমাদের কাছে আহ, যদি বুকস পড়তে চাও, যারা যারা, আমি আমি আশা করব সবাই এটা বুকসটাকে, কোনো না কোনো বুকসকে রেফার করো। কেননা তুমি পৃথিবীর যে কোনো টিচারের কাছে পড়ো না কেন, টিচার তোমাকে বুঝিয়ে দেবে, টিচার তোমাকে নোটসও দেবে, বাট সেটা অ্যাজ এ রেফারেন্স কাজে লাগাবে এবং ক্লাসটা অ্যাজ এ কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য কাজে লাগাবে। কিন্তু আলটিমেট তোমাকে পড়তে হবে কিন্তু তোমার নিজস্ব কোনো বুকস, কারণ বইয়ের কোনো বিকল্প কিন্তু হয় না, এটা আমি তোমাকে প্রথম দিনই বলে রাখছি। এবার হ্যাঁ, তুমি নিউ স্টুডেন্ট, তুমি বুকস পড়ে কিন্তু শুধু বুকস পড়লে অনেক সময় অনেক কিছু কনসেপ্ট বুঝতে পারবে না, সেই কারণে টিচারের প্রয়োজনটা হয়, আর সেখানেই টিচারের দরকার হয়। ওকে। সো বুকস একটা নিজেদের কাছে রাখবে। যাদের ইংলিশ ভার্সনে যারা পড়তে চাও তারা লুসেন্টকে রেফার করতে পারো, তরুণ গয়েলকে রেফার করতে পারো, অ্যান্ড আরিয়ান্ত মনোহর পান্ডেকে রেফার রেফার করতে পারো। ওকে। আর যারা বেঙ্গলি ভার্সনে পড়তে চাও তারা ডাব্লিউবিসিএস ম্যানুয়ালকে রেফার করতে পারো। ওকে। এই বুক, এই দুটো, এই মানে এই বইগুলির মধ্যে যে কোনো একটাকে তুমি রেফার করতে পারো। তোমরা দেখবে যখন একটা চ্যাপ্টার আমার কাছে বুঝে নেওয়ার পরে তুমি পড়বে না, তুমি আগে যদি সেই চ্যাপ্টারটা পড়ে থাকো অলরেডি, তোমার দেখবে তার থেকে অনেক বেশি ক্ল্যারিটি হচ্ছে তোমার পড়ার মধ্যে। তুমি প্রত্যেকটা লাইন তোমার এবার মাথায় ঢুকছে, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডে এই স্টোরি আছে, এটার ব্যাকগ্রাউন্ডে এই স্টোরি আছে। ওকে। তো ক্লাস করার পরে যে চ্যাপ্টারটা আমি করালাম সেটা তুমি নোটস থেকেও পড়লে, বুকস থেকেও পড়লে, নোটস এর মধ্যে যেগুলো তুমি নতুন পেলে, বা আমার এই ক্লাসের যে স্লাইড গুলো আছে, পিপিটি স্লাইড গুলো আছে, এখান থেকে যে ইনফরমেশন গুলো তুমি নিউ পাচ্ছ সেগুলো বইয়ের মধ্যে ইনক্লুড করে নিলে, তারপর বারবার বইটাকেই রিভিশন করলে। ওকে। তো এইভাবে তুমি জিএসটা কমপ্লিট করবে। ঠিক আছে, বোঝা গেছে?
নাম্বার টু। নাম্বার থ্রি, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আমি তোমার সেই চ্যাপ্টারের উপর থেকে এমসিকিউ প্র্যাকটিস সেট প্রোভাইড করব। অবশ্যই তুমি ক্লাস করার পরে নোটস এবং বুকস থেকে সেই চ্যাপ্টারটা পড়লে তারপরে এমসিকিউটা তুমি অ্যাটেন্ড করবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার আলটিমেট পড়াটা ওই চ্যাপ্টার উপরে কতটা বেটার ভাবে হয়েছে। আমি যে সেটটা প্রোভাইড করব সেটার পরেও তোমরা যদি আরো বেশি বেশি প্র্যাকটিস করতে চাও, তোমরা কিন্তু নিজস্ব তোমরা এমসিকিউ বুক রেফার করতে পারো, ঠিক আছে, মানে প্রেফার করতে পারো। আমি তো যদি বাংলা ভার্সনে বলবো, যারা বাংলা ভার্সন স্টুডেন্ট, ছায়া প্রকাশনীর এমসিকিউ বুকটা বেশ ঠিকঠাকই আছে, ঠিক আছে। এটা এটা তোমরা ইউজ করতে পারো, জেনারেল নলেজ এমসিকিউ বুক। বা যারা ইংলিশ ভার্সনে দিতে চাও তারা লুসেন্টের জেনারেল এমসিকিউ বুকটা, জিকে এমসিকিউ বুকটা তোমরা কাজে লাগাতে পারো, স্কাই ব্লু কালারের। ওকে, এটা তোমরা কিন্তু পড়তে পারো। ওকে, এই পর্যন্ত যে আমি বললাম, প্রত্যেকের কারোর কিছু প্রশ্ন আছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? কারোর কিছু বক্তব্য থাকলে বলতে পারো, কেননা এগুলো আমি রোজ রোজ বলবো না। সুমাইয়া, বলো কি বলছো? স্যার ওই এমসিকিউ এর জন্য একটু বলবেন কোন বইগুলো বললেন? হ্যাঁ, এমসিকিউ এর জন্য একটা ছায়া প্রকাশনী, দেখো বাংলা ভার্সানে এমসিকিউ বুক আজও অব্দি আমি বেটার কোথাও থেকে দেখিনি, ঠিক আছে, বাংলা ভার্সানে। ইংলিশ ভার্সানে মানে শত শত ভালো ভালো বই আছে, এমসিকিউ বই। বাট তুমি যদি বাংলা ভার্সানেই পড়তে চাও, তাহলে একটা বই আমি এবারে করে দেখলাম, ভালো লাগলো, কিন্তু সেটা চ্যাপ্টার ওয়াইজ নেই। আমি একটা কাজ করো, আমার একটা বই বাংলা ভার্সনের ঠিকঠাক মোটামুটি আছে, যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য জিকে তে একটা ভালো কমান্ড আনার জন্য চলে যাবে। আমি ওটা ক্লাসের পরপরই গ্রুপে বইয়ের নাম এবং স্ক্রিনশটটা দিয়ে দেবো। ওকে, ওটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, আমার ফোনে আমি সেভ করে রেখেছিলাম স্টুডেন্টসদেরকে দেবো বলে, ওটা আমি দিয়ে দেবো। ওটা বাংলা ভার্সনের জন্য। আর যারা ইংলিশ ভার্সনে জিকে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তোমরা লুসেন্ট জিকে এমসিকিউ বুকটা নিতে পারো, অথবা তোমরা তরুণ গয়ালের জিকে এমসিকিউ বুকটা নিতে পারো। এদের সবার থিওরি বইও আছে, এমসিকিউ বইও আছে। অথবা তোমরা আড্ডা 24/7 জিকে এমসিকিউ বইটা নিতে পারো। ওকে, এই তিনটের ইংলিশ ভার্সনেই কিন্তু, যারা ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করতে চাও এগুলো থেকে করতে পারো। আমার সেট তো আছেই আছে, আমার সেট তুমি ইংলিশ বাংলা দুটো ভার্সনই পাবে। বাট তোমরা যারা নিজেরা প্র্যাকটিস করতে চাও এই বইগুলো কিনতে পারো। ওকে, বাংলাটা আমি গ্রুপে বলে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, রাইট? সো হেয়ার ইজ আওয়ার বলছি ডিটেলস। স্যার ওই হ্যাঁ, বলো বলো। ডাব্লিউবিসিএস ম্যানুয়াল আপনি বললেন বেঙ্গলি ভার্সন, ওটা ইংলিশ ভার্সন আছে, নো প্রবলেম, তো একই ওটা ব্যাপার, পড়লে ইংলিশ হবে? ভার্সনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পড়লেই হবে। আমি মেনশন করতে ভুলে গেছি, ওটা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল ইংলিশ ভার্সনটাও পড়লে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই বইগুলোর মধ্যে যে কোনো একটা তুমি রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারো কোর্সের সাথে সাথে, মোর দ্যান এনাফ, রাইট? চলো, তো এটা ছিল আমাদের ডিটেলস। এবার আমরা আজকের আমরা চ্যাপ্টার দিকে চলে যাব। তো আজকের আমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হলো মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রির মধ্যে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। এর মানে হলো ভারতে ইউরোপীয়দের আগমন। সাধারণত এটাকে আমরা মডার্ন হিস্ট্রি কেন বলছি, কারণ এখানে আমরা ভারতে অ্যাকচুয়ালি ইউরোপ থেকে, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমরা, মানে ওরা নিজেদেরকে মডার্ন বলে আর কি শো করতো সবার সামনে যে আমরা বেশি মডার্ন, সেখান থেকে এটা মডার্ন হিস্ট্রি বলা হয়। কেননা এখানে ওদের যে বক্তব্য, এখানে ছবি, এখানে লেখালেখি সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মানে যুগটাতে আর কি, ওই জন্য এটাকে মডার্ন হিস্ট্রি বলা হয়। প্লাস এখানে আমরা বেশিরভাগ ইউরোপীয়দের নিয়ে আমরা পড়বো আর কি, তাই এটার নাম দেওয়া হয়েছে মডার্ন হিস্ট্রি। ওকে, তো প্রথমে আমরা দেখে নেব ভারতে যে ইংরেজ, পর্তুগিজ, ডাচ এটসেট্রা এটসেট্রা আমরা ছোটবেলায় পড়েছিলাম,
ওরা ভারতে আসলো কেন আর কিভাবেই ভারতে এসছে, সেখান থেকে আমাদের শুরু হবে মডার্ন হিস্ট্রি। যে ওরা ভারতে আসতে চাইলো কেন, ওরা তো অন্য কোনো দেশেও যেতে পারতো, বাট হোয়াই ইন্ডিয়া, কেন ওরা ভারতে আসলো, আর ভারতে ওরা কিভাবে আসলো, ঠিক আছে, এটারও একটা বেশ ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটা আমরা আজকে পড়বো। সো যেটা আমাদের মেনলি আমাদের এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছ, এটা হলো ভাস্কো ডা গামা। এই ব্যক্তিটাই প্রথমে এই যে পর্তুগাল থেকে, ইউরোপ থেকে প্রথমে কিন্তু দেখো এতটা সামুদ্রিক সামুদ্রিক পথ পেরিয়ে ভারতে এসেছিল। ওকে, এটা ছিল ভারতে আসার পথ, ঠিক আছে, এই পথেই এসছিল। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার, এই যে 1498 সালে ভাস্কো ডা গামা বলে যে পর্তুগিজটা, মানে যে পর্তুগালের যে ব্যক্তিটা ইউরোপ থেকে, যাও দেখো এই যে পর্তুগাল আছে না, এই যে স্পেন আছে না, ঠিক আছে, সব পাশাপাশি আছে, পর্তুগাল আর স্পেন, এরা দুজন এমন দুটো দেশ, এখানকার লোকেরা সমুদ্র পথে যাত্রা করাতে ভীষণ স্কিলফুল, ভীষণ পটু, ঠিক আছে, কিভাবে কখন ঝড় আসবে, কিভাবে হ্যান্ডেল করতে হবে জাহাজকে, সমুদ্রের মাঝে কিভাবে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে ভেসে থাকা যায়, ভীষণ এই ব্যাপারে এরা নলেজেবল আছে আর কি। ওই জন্য এই দুটো দেশ প্রথমে সমুদ্র পথে যাত্রা করে সারা বিশ্ব প্রায় ভ্রমণ করে নিয়েছিল। ওকে, সো আমাদের মেনলি এটাই আমাদের আজকের পড়ব, যে এই যে সমুদ্র পথে এই পথটাতে আসলো কেন, আর তারপরে ভারতেই বা কেন আসলো, ঠিক আছে, এই দুটো আমাদের মেন অবজেক্টিভ, যে এই পথটা কেন, এই রুটটা কেন ব্যবহার করলো, আর ভারতেই বা কেন আসলো, ঠিক আছে, এই দুটো আমাদের আজকে ক্লাসের মেন অবজেক্টিভ, রাইট। নেক্সট চল, এবার বলবে স্যার, এখানে তো আমি দেখতে পাচ্ছি আমরা এতটা পথ ঘুরে কেন আসবো, এখান থেকে তো টুক করে এখানে চলে আসা যায়, এখান থেকে তো এখানে ইজিলি চলে আসা যায় এতটুকু পথ দিয়ে, তাহলে আপনি অতটা ঘুরে কেন ওরা আসলো, এটাও তোমার মাথায় প্রশ্ন হতে পারে, তাই না? দেখো, তো ব্যাপারটা হলো, এইটা হলো মেডিটেরিয়ান মানে ভূমধ্যসাগর, এই যে দেখছো ভূমধ্যসাগর, ঠিক আছে, ভূমধ্যসাগর এই জায়গাটা পুরো ভূমধ্যসাগর, মানে একটা ছোট্ট সাগর, ঠিক আছে। তারপরে দেখো এই একটা রুট গেছে না, যেটা গেছে ভূমধ্যসাগর জলপথ, তারপরে দেখো ল্যান্ড রুট, প্রথমে ইরাক, ইরান, আফগানিস্তান, আর এখানে আছে তুর্কমেনিস্তান, মানে তুর্কিরা। ওকে, তারপরে এই পথে আমরা ভারতে আসতে পারি, ছোট্ট পথ, অল্প সময় লাগবে। আর ভূমধ্যসাগর থেকে যদি আরো একটা দিকে আসতে চাও, এটা হলো কি লোহিত সাগর, রেড সি। ওকে, এখানে ছোট্ট আরেকটু জলপথ আছে, তারপরে তুমি এখান থেকে আরেকটু জলপথ আছে, এসে তুমি ইন্ডিয়াতে তুমি চলে আসলে। এটা কোন কোন দেশের উপর দিয়ে আসবে? ইজিপ্ট, সৌদি আরব, এই সমস্ত দেশের উপর দিয়ে আসবে, ইয়েমেন, ওমান, ঠিক আছে। তো ব্যাপারটা হলো, আহ তাহলে ভাস্কো ডা গামা এই দুটো পথ কেন ব্যবহার করলো না, কেন এত বড় পথ ব্যবহার করলো, সেটা আমাদের মেন কারণ। আর দ্বিতীয়ত, এর আগে আমাদের জানতে হবে ইন্ডিয়াতেই আসছে কেন, অন্য জায়গাতে যাচ্ছে না কেন। চলো আমরা আগে সেটা ক্লিয়ার করি, তারপরে কিভাবে আসলো, কোন পথ ব্যবহার করলো, কেন ব্যবহার করলো, সেগুলো নিয়ে আমরা পড়বো, রাইট। চলো, ওকে, আচ্ছা আমি আরেকবার মানে কনফার্মেশন নিয়ে নিই, প্রত্যেকের সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে তো? ওকে, ওকে, হ্যাঁ স্যার। ওকে, চলো। দেখো, এটা হলো ইউরোপ, এই যে এই দেশটা হলো, এটা হলো ইউরোপ, যেটা কোথায় ছিল, এই যে ছিল, এই যে এটা হলো ইউরোপ, আর এই হলো ইন্ডিয়া, যেটা আমরা দুটো আমি এখানে আলাদা করে দেখিয়েছি, এই হলো ইন্ডিয়া। ওকে, ইউরোপ থেকে অনেক আগে, বহু আগে থেকে আমাদের মানুষ, ইউরোপীয়রা ভারতে আসতো, ঠিক আছে, কেন আসতো, কেননা ভারত থেকে ওরা মূল্যবান স্টোন, মুক্ত, ঠিক আছে, বিভিন্ন মুক্তের পাথর, মূল্যবান পাথর ওরা কালেক্ট করে নিয়ে যেত, ঠিক আছে, সিল্ক, ক্যালিকোস, ক্যালিকোস মানে কি, এরকম সুতের তোমার চাদর বা সুতির তোমার ওড়না বলা হয়, ঠিক আছে, কটন ফেব্রিক,
এগুলো ইন্ডিয়াতে খুব ভালো পাওয়া যেত, কেননা আমরা জানি এগুলো আর্দ্র জায়গাতে খুব ভালো পাওয়া যায়, সমুদ্রের তীরে। তো ইন্ডিয়াতে এগুলো খুব ভালো পাওয়া যেত। ওকে, তাই এখান থেকে এটা নিয়ে যেত। এর আগে আমরা যখন প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতা পড়বো, আমরা দেখবো ইন্ডিয়াতে তখন থেকেই কটনটা খুব ফেমাস। মানে খুব প্রাচীন কাল থেকেই ইন্ডিয়ার আবহাওয়া যেমন, এখানে কটন ভালো উৎপন্ন হয়। ঠিক আছে, তো ওই জন্য কি করতো, গাড়ি বোঝাই করে ওরা এইসব জিনিসগুলো নিয়ে চলে যেত। এবারে বলবে স্যার স্পাইসেস মানে মশলা, এটাকে আপনি গ্রিন কেন করে রেখেছেন? একটু পরে বলছি। যখন প্রায় 1400 সাল যখন প্রায় ছিল, মানে আমাদের ভারতে তখন মুঘলরা শাসন করছে, তখন না ইউরোপে কিছু উন্নয়নমূলক কাজ হতে থাকে। ঠিক আছে, উন্নয়নমূলক কাজ হতে থাকে। অলরেডি কিন্তু তখন এই বিজনেসটা চলছে। এখান থেকে মূল্যবান পাথর, মণিমুক্ত, সিল্ক, ক্যালিকোস মানে সুতের চাদর, এগুলো ওরা নিয়ে যেত, আর পরিবর্তে ইউরোপ ভারতকে টাকা দিত। ওকে, টাকা দিত। মেনলি যেটা সমস্যা, মানে গল্পটা যেখান থেকে শুরু, সেটার টুইস্ট পয়েন্ট হলো এই যে মশলা। ওকে, চলো। 1400 শতকে যখন ভারতে মুঘলরা শাসন করছে, তখন পুরো ইউরোপ মহাদেশে কৃষিকাজের উপরে ব্যাপক উন্নয়ন হয়। কি উন্নয়ন হয়? এখানকার লোকেরা বনাঞ্চল কেটে বেশি বেশি জমিতে কৃষিকাজ শুরু করে। রাইট। ইমপ্রুভ প্লাফ মানে কি? উন্নত লাঙল ব্যবহার করে, ফলে কৃষিকাজ আরো ভালো হতে থাকে। একদিকে ফরেস্ট কেটে জমি তৈরি করছে, অন্যদিকে উন্নত লাঙল ব্যবহার করছে, যন্ত্রপাতি ব্যবহার করছে, ট্রাক্টর ব্যবহার করছে, যাতে আমাদের ফসল ভালো উৎপন্ন হয়। তারপরে কি করছে ওরা? সায়েন্টিফিক পদ্ধতিতে, মানে শস্যাবর্তন পদ্ধতিতে। আমাকে কেউ বলতে পারবে শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ মানে কি? কেউ আছো জিওগ্রাফির স্টুডেন্ট? শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ মানে কি? প্রচুরবার পরীক্ষায় পড়ে। স্যার মানে শস্যাবর একই জমিতে বারবার একই ফসল চাষ না করে ওই জমির নিউট্রিয়েন্টস গুলো নষ্ট হয়ে যায়, তো ওই মানে প্রচুর নিউট্রিয়েন্টস গুলো ফিরিয়ে আনতে একটা নতুন ক্রপের আর কি এগ্রিকালচার করা হয়। বেশ ভালো, ভেরি গুড। সাধনা বলো। হ্যাঁ স্যার, ওই মানে যেমন ধান চাষের পরে আলু, বা আলুর পরে ভেরি আবার ডাল, এইরকম ভাবে ভেরি পরপর গুড, চাষ হ্যাঁ করলে ঠিক। মাটির মধ্যে থাকা নাইট্রোজেনের পরিমাণটাও বাড়ে। আর হুম, হচ্ছে যে বিভিন্ন কীটের যে মানে আক্রমণ, সেটা বিভিন্ন পোকা মানে শস্য বিভিন্ন রকম ভাবে চাষ করার ফলে সেগুলোও কমে যায়। তো এটাকেই ওকে, শস্যাবর্তন পদ্ধতি বলে। ভেরি গুড, ভেরি গুড। দুজনেই খুব সুন্দরভাবে বলেছো, তার মানে কনসেপ্ট ক্লিয়ার আছে দুজনের। চলো, তার শস্যাবর্তন পদ্ধতি যেটা ওরা বললো সেটাই, যে একই জমিতে আমি সময়ের সাথে সাথে ভেরিয়াস কাইন্ড অফ ক্রপস বা ফসল উৎপাদন করব। ঠিক আছে, এর ফলে কি হবে, আমার মেনলি উদ্ভিদের যেটা দরকার হয় নাইট্রোজেন, সেটা আরো বেশি বেশি প্রডিউস হয় মাটিতে, এবং অন্যান্য কীটপতঙ্গ যেগুলো ক্ষতিকর প্রাণী, সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো শস্যাবর্তন পদ্ধতিও চালু করলো। এই শস্যাবর্তন পদ্ধতির সাথে এর আরো একটা অংশ থাকে, সেটা হলো হাসবেন্ড্রি। মানে কি? এখানে পশু চারণও শুরু হলো। ঠিক আছে, পশু চারণও শুরু হলো। এবার কেন পশুচারণ শুরু হলো? এই যে শস্যাবর্তন পদ্ধতি ওরা চাষ করছে না, একটা বছরের একটা নির্দিষ্ট সময় ওরা কিছু গবাদি পশুর খাদ্য ওরা চাষ করত। মানে এমন একটা ফসল উৎপন্ন হচ্ছে, যেটা পশুপালন মানে পশু পাখিরা, বিভিন্ন আমাদের যে গৃহপালিত পশু, তাদের খাবার জন্য চাষ করছে। এবার তারা যখন ওটা মানে ভালো ভালো জিনিসটা খেতে পারছে, ফলে মানে পশুরা বেশি বেশি মাংস দিতে পারছে। ঠিক আছে, এর ফলে কি হয়, ইউরোপে প্রচুর মানে গৃহপালিত পশুর সংখ্যা এত বাড়তে থাকে যে ওখানে মাংসের শিল্পটাও, মিট ইন্ডাস্ট্রিটাও আরো বেশি ফুলে ফেঁপে ওঠে। ঠিক আছে, এখনো পর্যন্ত তুমি দেখবে কানাডা তুমি যাবে, ওরা আমাদের মিট ইন্ডাস্ট্রিতে নাম্বার 1-এ আছে। ঠিক আছে, তো এই জিনিসটা যখন হলো, এবারে এই যে মাংসটা, এটাই হলো মেন টুইস্ট। এই যে মাংসটা রান্না করার জন্য এবং মাংসটা প্রিজার্ভ করে রাখার জন্য বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হবে বিভিন্ন দেশে, তাই অনেক দিন মানে প্যাকেজিং করে রাখতে হবে। সংরক্ষণ করে রাখার জন্য, প্রিজার্ভ মানে হলো সংরক্ষণ, এখানেই আমার প্রয়োজন হলো মশলা।
এবার মশলাটা পাবে কোথায়? এটা তো একটা, মাংসটা তো ওদের কাছে বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি, এইটাকে বাঁচিয়ে রাখতে হলে মশলার যোগান চাই, আর সেই মশলা অ্যাভেলেবেল আছে ইন্ডিয়াতে। বোঝা গেছে? এবারে কথা হলো, এবারে ইউরোপ ইন্ডিয়ার উপরে দুর্দান্তভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেল, যে আমাকে ইন্ডিয়াতে যেতেই হবে, কারণ মশলা না আনলে আমার কিন্তু মিট ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, ফলে আমরা গরিব হয়ে যাব আর কি। তো মশলার চাহিদার জন্য ইউরোপ আরো বেশি বেশি করে, ইউরোপ থেকে যে সমস্ত বণিক আছে তারা ভারতে আসার জন্য পথ খুঁজতে থাকে। এবারে দেখো, তাহলে কেন ভারতে এলো, কেন ভারতে ওদের দরকার পড়লো আসার, এটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে যে হোয়াই ইন্ডিয়া। ওকে, এটা আশা করি সবার ক্লিয়ার হলো। চলো নেক্সট। তাহলে এবার আমরা দেখব, স্যার এই যে আপনি তিনটে পথ বললেন, তাহলে এই তিনটে পথে কেন আসলো না? দেখো, এই দুটো পথে কেন আসলো না, এই পথে বা এই পথে কেন আসলো না, সি রুট, ল্যান্ড রুট, এই দুটো রুট কেন ব্যবহার করলো না, কেন এই পথটার খোঁজ হলো? দেখো, যখন এই যে এটাকে বলা হয় ট্রেড রুট, এই দুটো ছিল অ্যাকচুয়ালি ট্রেড রুট, ঠিক আছে? প্রথমে এই দুই প্রকার রাস্তা ছিল, কিন্তু এখানে দেখো এই যে পুরো আমি এখানে ড্র করেছি না, এখানে তুর্কিদের যে অটোমান সাম্রাজ্য, ওদের অটোমান বলে একটা সাম্রাজ্য ছিল, যেমন আমাদের এখানে মুঘল সাম্রাজ্য, দিল্লি সুলতানি, ওদেরও একটা বংশ ছিল, ডাইনাস্টি ছিল, সেটা হলো অটোমান। তাদেরকে বলা হতো অটোমান তুর্ক, ঠিক আছে, তুর্কিদের। ওরা পুরো রাজ্যটাকে প্রসার করতে 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 পুরো এই দুটো রুটের উপরে ওরা কবজা করে নেয়, ঠিক আছে? আর এখানে আছে আরবরা। এর ফলে কি হয়, যখন ভূমধ্যসাগর, আর এই আছে কি, এই আছে ইউরোপ, স্পেন, এই পর্তুগাল, ঠিক আছে, এই যে ফ্রান্স আছে, আয়ারল্যান্ড আছে, ইউনাইটেড কিংডম আছে। ওকে, তো এই যে ইউরোপের মানুষরা যে এই শর্টকাট দুটো রুট ব্যবহার করে ইন্ডিয়াতে এসে যখন মশলা নিয়ে যেতে থাকলো, তখন অটোমান তুর্করা এই দুটো রাস্তাটার দখলে নিয়ে নিল, যে ভাই এখান থেকে যাওয়ার সময়ও তোমাকে ট্যাক্স দিতে হবে, আর তুমি জিনিসপত্র কিনে যখন তোমার ইউরোপে ফিরবে তখনও তোমাকে জিনিস পিছু আমাদের ট্যাক্স দিতে হবে। ফলে ইউরোপের মানুষরা দেখলো এই দুটো রুট যখন আমরা ব্যবহার করছি, আমাদের পুরো লাভ্যাংশের অধিকাংশটা আমাদের এই অটোমান সাম্রাজ্যের তুর্কিদের ট্যাক্স দিতে বেরিয়ে যাচ্ছে। ফলে কি হলো, আলটিমেট ওদের কিন্তু, আমরা বিজনেস কেন করি, বিজনেস আমাদের লাভ পাবো বলে না, ফলে লাভের বেশিরভাগ অংশটা ওদের ট্যাক্স দিতে চলে যাচ্ছে, কেননা এই রাস্তাটা পুরো কার গ্রিপে আছে, অটোমান তুর্কি সাম্রাজ্যের গ্রিপে আছে। আমি কখনকার কথা বলছি, আমি বলছি 1451 থেকে 1520 কথা বলছি। ওকে, তো গ্রিপে আছে, তাই ইউরোপীয়রা চিন্তা করলো যে এই দুটো রুট ছাড়া, এবার দেখো তাহলে এই দুটো রুট ইউরোপীয়দের কাছে কি হলো, বন্ধ হয়ে গেল। ওরা এই দুটো রুটে বাণিজ্য করতে চাইছে না, কেন? এখানে অটোমান তুর্কি পুরোপুরি দখল করে নিয়ে আছে, যে ভাই তুমি বাণিজ্য করে যখন ইউরোপে ফিরবে আমাকে তোমার দিতে হবে ট্যাক্স, তাহলে বসে বসে ওদের ইনকাম হচ্ছে, তাই না? তো এখানে এবার কি হলো, এই জন্যই এই যে পুরো পথটা আমার আবিষ্কার করার প্রয়োজনটা জাগলো, যে এই পথটা আমাকে আবিষ্কার করতে হবে। কিন্তু এটা তো বিশাল বড় পথ, দেখো যেখানে এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে চলে আসা যায়, সেখানে এতটা লম্বা পথ আমাদের পার করতে হবে। এবার কথা হলো, এটা তো তখনকার দিনে তো এত ম্যাপ ছিল না, এত কম জিপিএস ছিল না, তাহলে কি হলো, তখনকার দিনে দুটো দেশ, পর্তুগাল আর স্পেন, ইউরোপের এই যে দুটো দেশ পাশাপাশি আছে, এরা বিরাট ওয়েল ইকুইপড নাভাল এক্সপেডিশন, কি জাহাজ নিয়ে সারা পৃথিবী ওরা যাত্রা করাতে ওরা ভীষণ স্কিলফুল ছিল, ঠিক আছে? আমি একটু আগে বললাম না, স্পেন আর পর্তুগালের মানুষরা জলপথে ভ্রমণ করাতে ওরা বিশাল দক্ষ ছিল, ঠিক আছে? তো ওরা কি করলো, ওরা এবারে দায়িত্ব নিল যে আমরা পুরো এই ইউরোপ থেকে, কোথায় গেল, আমরা পুরো এই ইউরোপ থেকে ইন্ডিয়া যাওয়ার অন্য একটা পথ আমরা বের করব, ঠিক আছে?
ওরা দুজন ওই দুই দেশের বণিকরা খুব আমরণ চেষ্টা করতে থাকলো যে একটা না একটা পথ আমরা বের করবই। ওকে, তো কি হলো, তো তখন কি হলো না, যখন এটা ওরা এই পথটা আবিষ্কার করার ওদের একটা মানে প্রয়োজন জেগে উঠলো, অলরেডি ততক্ষণে কম্পাস আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, কম্পাস কিন্তু ইউরোপ আবিষ্কার করেনি। আমার বলতে পারবে কম্পাস কোন দেশ প্রথম আবিষ্কার করে? এনিওয়ান? কম্পাস কোন দেশ প্রথম আবিষ্কার করে? নোট করে নেবে, কম্পাস প্রথমে আবিষ্কার করে হলো চাইনা। ঠিক আছে, চাইনা ইনভেন্ট করে হলো চাইনা। কিন্তু এই কম্পাসটা সামুদ্রিক যাত্রাতে সহজ মানে আর কি করে তোলার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করেছিল ইউরোপীয় লোকেরা, মানে স্পেনের লোকেরা আর পর্তুগালের লোকেরা। এই কম্পাসের সাহায্যে এরা প্রথমে ঠিক করেছিল যে আমরা ইন্ডিয়াতে যাওয়ার আগে আফ্রিকার সবচেয়ে দক্ষিণতম বিন্দু কোনটা সেটা আমাদেরকে আগে খুঁজে পেতে হবে। যে আমরা তো যাব এই পথে, তাহলে এই পথে যাওয়ার আগে আমার আগে খোঁজ পেতে হবে আফ্রিকার সবচেয়ে দক্ষিণতম বিন্দু কোনটা। যখনই এটা খোঁজ পাবো তখনই এর পিছন দিয়ে আমরা চলে যাব। ঠিক আছে, তার আগে ওরা এটা ভাবলো যে আফ্রিকার দক্ষিণের বিন্দু থেকেও আমাকে খোঁজ পেতে হবে আফ্রিকার পশ্চিম বিন্দু কোনটা। মানে বুঝতে পারছো ওরা কিভাবে ধাপে 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 এগোচ্ছে? এখান থেকে তো যাত্রা শুরু হবে। ফলে ওরা প্রথম টার্গেট নিল আমরা আগে আফ্রিকার পশ্চিম বিন্দুটা খুঁজবো, তারপরে ওর নিচে দিয়ে এসে দক্ষিণ বিন্দুটা খুঁজবো, তারপরে এখান দিয়ে বেরিয়ে গিয়ে ইন্ডিয়ায় পৌঁছে যাব। ওকে, এটা ছিল ওদের টার্গেট। ঠিক আছে, চলো আমরা যে এই সময়টার গল্প বলছি না, এখনো পর্যন্ত মানে তখন মানুষ মনে করত যে এই যে এখনকার দিনে আমেরিকা আছে না, আমেরিকা কিন্তু তখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। এটা যে একটা দেশ আছে, এখানে দুটো মহাদেশ আছে, তখনো পর্যন্ত লোকেরা জানতো না। ঠিক আছে, সবাই কি জানতো? যে কেবলমাত্র এটাই হলো পৃথিবীর দেশ, এছাড়া আর কোনো দেশ নেই। ঠিক আছে, 1492 পর্যন্ত কেউই জানতো না যে এখানে আমেরিকা মহাদেশ আছে। ওকে, সো দেখো এবারে কথা হলো, প্রথমে এখান থেকে যাত্রা শুরু করলো। ঠিক আছে, যাত্রা শুরু করার পরে এই যে জায়গাটা, এইটা ছিল ক্যানারি আইল্যান্ড। ক্যানারি আইল্যান্ড ছিল আফ্রিকার সবচেয়ে পশ্চিমতম বিন্দু। ঠিক আছে, এটা জেনে নাও, আমরা আবার আসবো এখানে। এই যে আমরা এখানে দেখানো আছে ক্যানারি আইল্যান্ড ছিল আফ্রিকার সবচেয়ে পশ্চিমতম বিন্দু। তাহলে আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো এখান থেকে বেরিয়ে ডিরেক্ট আমার এখানে যেতে হবে। আচ্ছা, এই যে চেষ্টাটা কে করছে? এটা কেবল পর্তুগাল করছে। এখন কিন্তু আমি স্পেনের কথা বলিনি। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে ভারতে যে যাওয়ার রাস্তা, এটা কেবল পর্তুগালের লোকেরা খোঁজাখুঁজি করার চেষ্টা করছে, স্পেন এখন ফিল্ডে নামেনি। ঠিক আছে, চলো এবারে ওদের এখন আমাদের সামনে লক্ষ্য কি? যে এখান থেকে আমার ইউরোপ থেকে আমার পৌঁছানো কোথায়? ইন্ডিয়াতে। ঠিক আছে, আর এটার চেষ্টা কে করছে? কেবল পর্তুগাল করছে, স্পেন কিন্তু এটার চেষ্টা এখনো করেনি। ঠিক আছে, চলো সো আমরা এক এক করে এবার পড়বো। তার আগে বলো, ক্লাস কি বোঝা যাচ্ছে? ভালো লাগছে ক্লাস? হিস্ট্রির মতো ইন্টারেস্টিং লাগছে তো? বোরিং লাগলে হ্যাঁ মুশকিল। স্যার। চলো, প্রথম এই যে আমি তোমাদের বললাম একটু আগে যে পর্তুগালের লোকেরাই একদম ইউরোপ থেকে ইন্ডিয়াতে যাওয়ার রাস্তাটা খোঁজার ব্যাপারে মরিয়া হয়ে লেগেছে। সেই লোকেদের মধ্যে নাম্বার 1-এ ছিল প্রিন্স হেনরি। ইনি এমন একজন পর্তুগালের ব্যক্তি ছিলেন, এনাকে বলা হতো দ্য নেভিগেটর। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় 2-1 এসছে। তো এনাকে কেন দ্য নেভিগেটর বলা হতো? ইনি এতটাই ইন্টারেস্টেড ছিলেন সামুদ্রিক যাত্রার বিষয়ে যে ইনি তখনকার দিনে একটা মডার্ন ইনস্টিটিউশন তৈরি করেছিলেন, যেখানে কি শেখানো হবে? কিভাবে সমুদ্রে যাত্রা করতে হয়, কি কি আমার প্রয়োজন হয়, ইকুইপমেন্ট গুলো কিভাবে কাজে লাগাতে হয়, উপরে চাঁদ তারা নক্ষত্রকে কিভাবে কাজে লাগাতে হয়, এই জিনিসগুলো এই ইনস্টিটিউশন মানে একটা কলেজ বলতে পারো, একটা বিদ্যালয় বলতে পারো, একটা ট্রেনিং সেন্টার বলতে পারো, সেটা উনি পর্তুগালে বানিয়েছিলেন। ঠিক আছে, প্রিন্স হেনরি ইনি প্রথম
এতটাই অবসেস ছিলেন, এতটাই নেশা মানে নেশাগ্রস্ত ছিলেন ভারতে যাওয়ার ব্যাপারে, মানে জলপথটা খোঁজার ব্যাপারে, দিন রাত ঘুমোতে খেতে সব সময় উনি ওটাই ভাবতেন। ওকে, তাই ওনাকে বলা হতো দ্য নেভিগেটর। ঠিক আছে, এরপরে আমাদের আর একজন ব্যক্তি, তিনি হলো আলফানজো ফাইভ। ওনার পিরিয়ড ছিল 1438 থেকে 1481। তারপরে ছিলেন জনি টু। ওকে, সেটা হলো 1481 থেকে 1495। আমরা এক এক করে আসবো। ঠিক আছে, তো যেহেতু প্রিন্স হেনরি ভীষণ মরিয়া হয়ে চেষ্টা করছিল কি করে ভারতে যাওয়া যায়, কি করে ভারতে যাওয়া যায়, তখনকার দিনে পর্তুগিজ অ্যাকচুয়ালি একটা খ্রিস্টান একটা দেশ, এবং ওরা খ্রিস্টান ধর্ম নিয়ে ভীষণ ভাবে ওরা মানে ইমোশনাল আর কি। তো খ্রিস্টান ধর্মের ওখানে যে ফাদার ছিল তাকে বলা হয় পোপ নিকোলাস ফাইভ ওই সময়। ঠিক আছে, পঞ্চম পোপ নিকোলাস। উনি কি করলো, উনি পাপাল বুল নামে একটা অর্ডার বের করলো। বলবে স্যার এটা আবার কি? কিছু না, যেমন আমাদের কদিন আগে কি হলো, দিদি এক্স সিএম বলছিল আমি তো ইস্তফা দেবো না, তাই আমাদের গভর্নর কি করলো, গভর্নর একটা গেজেট বার করলো, যেটা আমরা নাম দিয়েছি গেজেট, ওরা ওরা সেটা বলে পাপাল বুল। মানে কি, এক ধরনের অর্ডার। ঠিক আছে, অর্ডার যেটা হাইয়েস্ট অথরিটি সেই অর্ডারটাকে রিলিজ করে। গেজেট বার করে কি বললো, 174-এর ক্লজ 2 এর সাব ক্লজ বি অনুসারে আমি আগের প্রধানমন্ত্রীকে মানে অপসারণ করলাম এবং নতুন সরকারকে আমি স্বাগতম জানালাম। এটা কদিন আগে তোমরা পেয়েছিলে। এই আর্টিকেলটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে, আমি পলিটিতে বলে দেবো। ওকে, সেম ভাবে পোপোলাস নিকোলাস ফাইভ একটা অর্ডার বের করলো, পুরো দেশব্যাপী অর্ডারটা ছড়িয়ে গেল, যেখানে উনি প্রিন্স হেনরিকে দায়িত্ব দিলেন ইন্ডিয়া যাওয়ার রাস্তাটা খোঁজের ব্যাপারে। ঠিক আছে, এই যে বলেছে অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া, ইন্ডিয়া যাওয়া পর্যন্ত তোমার যতটা খরচা হয়, যতটা লোক লাগে, যতটা টেকনিক্যাল সাপোর্ট লাগে, সব পর্তুগাল দেশ তোমাকে দেবে। তুমি ভাই ইন্ডিয়া যাওয়ার রাস্তাটা খোঁজো, মশলা না আনলে আমাদের মাংসের ব্যবসা এদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। রাইট, সো আলফানসো প্রিন্স হেনরি চেষ্টা করলো, কিন্তু প্রিন্স হেনরি কেবলমাত্র এখান থেকে এইটুকু পথ অতিক্রম করতে পারলো, মানে আফ্রিকার পশ্চিম বিন্দু পর্যন্ত, যেটা আমি একটু আগে কি বললাম, ক্যানারি আইল্যান্ড, এই পর্যন্ত আসতে পারলো। এরপরে মানে নিরক্ষরেখাটাও আর অতিক্রম করতে পারেনি। ঠিক আছে, সবচেয়ে প্রথমে ওই মানুষটাই পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে, এখান থেকে তুমি দেখছো এইটুকু, বাট সাগরে যখন নামবে না, ধুধু সাগর, শুধু জল আর জল। তো উনি এই এই ক্যানারি আইল্যান্ডের বেশি আর এগোতে পারেনি। ঠিক আছে, তারপরে আমাদের কে আসলো, তারপরে আমাদের আসলো আলফানসো ফাইভ, 1438 থেকে 1481। ইনি কি করলো, ইনি ওই যে ক্যানারি আইল্যান্ডের পরে আরেকটু নিচে নেমে আসলো, আরেকটু নিচে পর্যন্ত আসতে পারলো, কিন্তু এরপরে আরো ইনিও আর যেতে পারেনি। ঠিক আছে, তারপরে আমাদের মার্কেটে আসলো জনি। ঠিক আছে, জন টু, দ্বিতীয় জন। উনি কি করলো, উনি ভেবে দেখলো এদিকে প্রিন্স হেনরি যখন এটা খোঁজ পেয়েছিল, তাহলে আমি ওটা বরাবর নিচ থেকে নেমে যাব, নেমে গিয়ে আমি একদম মহাদেশের মানে গা ঘেঁষে ঘেঁষে আমি যাব। তো জনি সেকেন্ড কি করলো, ও ও আস্তে 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 এই পর্যন্ত এসে গেছিল। ঠিক আছে, এই পর্যন্ত এসে গিয়েছিল, কিন্তু এই সময় কি হলো, যখন জনি সেকেন্ডের জাহাজটা এখানে আসে, তখন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। ওনার জাহাজটা ভাসিয়ে মানে দুর্যোগে ওনার জাহাজটা ভেসে 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 আফ্রিকার এই এরিয়া পর্যন্ত চলে আসে, যেটার নাম হলো মোজেল বে। মোজেল বেতে চলে আসে। ঠিক আছে, তো উনি তখন ভাবলো, বাহ, দুর্ঘটনা তাহলে ভালো হয়েছে, আমাকে আফ্রিকার সাউথ পয়েন্ট পর্যন্ত আমি মানে চলে এসেছি। তো আমাদের অবজেক্টিভ কি ছিল, ভালো করে একবার মনে করে দেখো। আমি তোমাদের বলেছিলাম আমাদের যেটা মেন অবজেক্টিভ ছিল, যে প্রথমে পশ্চিমতম বিন্দু খোঁজা, তারপরে সাউথতম বিন্দু খোঁজা, তারপরে এখান থেকে ইন্ডিয়াতে আসা। তো এটা খুঁজেছিল কে, প্রিন্স হেনরি। এবারে সাউথতম বিন্দুর আগে চলে গিয়েছিল কে, মোজেল বেতে, এটা হলো জন সেকেন্ড। কিন্তু উনি তো জানতো না, উনি ভেবেছে ভাই এটাই আমার সাউথতম বিন্দু। ঠিক আছে, তারপরে কি হয়, তারপরে যখন কোথায় গেল, হ্যাঁ, তারপরে উনি এবারে মহানন্দে উনি বলল যে আমি পেয়ে গেছি, দক্ষিণতম বিন্দুটা পেয়ে গেছি। এবারে উনি যখন রিটার্ন জার্নি করতে শুরু করলো,
তখন ওনার নজরে পড়লো, আচ্ছা না, এটাই হলো আমার অ্যাকচুয়ালি সাউথতম বিন্দু। ঠিক আছে, রিটার্ন জার্নি করার সময় মানে দেশে ফিরে যাওয়ার সময়। ঠিক আছে, তাই এই জায়গাটার নাম দিল দ্য কেপ অফ গুড হোপ। কবে আবিষ্কার হয়? 1487। পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন পড়ে, আফ্রিকার দক্ষিণতম বিন্দুর নাম কি? কেপ অফ গুড হোপ। ঠিক আছে, এটা ওরা নাম দেয়। ঠিক আছে, যে খুব ভাগ্য ভালো ক্রমে আমি এটা পেয়ে গেছি, ভাগ্যের ঝড়টা এসেছিল, তাই এটার নাম হয় কেপ অফ গুড হোপ। ওকে, চলো তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এবার খুব সোজা, জাস্ট এখান থেকে আমরা শুরু করব, ইন্ডিয়াতে পৌঁছে যাব। চলো, এতক্ষণ আমরা পড়ছিলাম কাদের কথা? এতক্ষণ আমরা পড়ছিলাম পর্তুগালদের কথা। এবার চলো একটু স্পেনেও যাই। স্পেন কি ভাবলো যে পর্তুগাল যখন এই সাইডে চলে গেছে, স্পেন ভাবলো, স্পেনের কে আছে এখানে? কোথায় স্পেন? এই যে স্পেনের আছে ক্রিস্টোফার কলম্বাস। স্পেন মনে করলো যেহেতু পৃথিবীটা গোল, বলল যে পর্তুগাল যেহেতু নিচে দিয়ে ট্রাই করছে, আমরা এদিক দিয়ে সোজা যাব, গিয়ে পিছন থেকে এসে ইন্ডিয়াতে প্রবেশ করব। ঠিক আছে, ক্রিস্টোফার কলম্বাস ওদের সরকারকে বোঝালো, সরকার তো বিরাট খুশি, ঠিক আছে ক্রিস্টোফার তুমি রওনা দাও। তো ক্রিস্টোফার রওনা দিতে 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 চলে এলো এখানে। এটা কে বলতে পারবে এটা কি, কোন মহাদেশ এটা? এনিওয়ান? এটা কোন মহাদেশ? স্যার আমেরিকা। কোন আমেরিকা? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা, ভেরি গুড, এটা হলো উত্তর আমেরিকা। কিন্তু তখন তো আমরা এখন জানি উত্তর আমেরিকা, ক্রিস্টোফার তো তখন জানে না। ক্রিস্টোফার কি জানে? যে এই পর্যন্ত পৃথিবী শেষ, এরপরে শুধু জল আর জল। ওই জন্য ক্রিস্টোফার যখন এখানে এসে প্রথমে পৌঁছালো, ও এটার নাম দিল, এটা আবার নতুন বিশ্ব। ও এটা প্রথমে ভেবেছিল এটাই ইন্ডিয়া, চলে এসেছি ইন্ডিয়াতে, ভীষণ খুশি। কিন্তু তারপরে ওরা বুঝতে পারলো যে না, এটা ইন্ডিয়া নয়, তাই ওটার নাম দিল নতুন বিশ্ব। তারপরে ধীরে 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 সময়ের সাথে সাথে দক্ষিণ আমেরিকাটাও মানুষের নজরে আসে। ঠিক আছে, তাহলে আমেরিকা আবিষ্কার মানে আমেরিকা যাওয়ার পথে আমেরিকা মহাদেশটা ডিসকভার কে করেছিল? ক্রিস্টোফার কলম্বাস। কবে? 1492। ও আবিষ্কার করতে বেরিয়েছিল ইন্ডিয়া, বাট করে ফেলেছে আমেরিকা। ঠিক আছে, ভুল করে। চলো, যেহেতু এই সাইডটা পুরো স্পেন আবিষ্কার করলো আর এই সাইডটা পুরো পর্তুগাল আবিষ্কার করলো, তাই ওদের মধ্যে চুক্তি হয়ে গেল যে ভাই এখান থেকে এইটুকু গ্রিন এরিয়াটা, যাবতীয় যা বাণিজ্য করবে, যাবতীয় যা জলপথে যাত্রা করবে, সব পর্তুগাল করবে। আর এদিকে আমেরিকা থেকে এদিকে এই দুটো পিঙ্ক এরিয়া স্পেন এখানে বাণিজ্য করবে। যদি ভালো করে বুঝতে চাও আমি এখানে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, ইয়েলো গুলো স্পেন বাণিজ্য করবে, আর ব্লু গুলো কে বাণিজ্য করবে? আমাদের পর্তুগাল। ঠিক আছে, চলো তাহলে এটা হলো স্পেনের গল্প। এবারে আমরা কি জানি, যখন জন সেকেন্ড তো এই পর্যন্ত চলে এসেছিল। ঠিক আছে, তারপরে জন সেকেন্ড মারা গেল, তারপরে আমাদের নতুন দায়িত্ব পেল পর্তুগালে, সেটা হলো ম্যানুয়েল ফার্স্ট, এবং এটাই হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ম্যানুয়েল ফার্স্ট কি করলো? ভাস্কো ডা গামাকে দায়িত্ব দিল যে ভাস্কো ডা গামা তুমি রওনা দাও, সব মোটামুটি আমরা কাছাকাছি চলে গেছি, তুমি শুধু কেপ অফ গুড হোপের পিছন দিয়ে রওনা দিয়ে দেবে, ইন্ডিয়াতে পৌঁছে যাবে। 1497-এ ভাস্কো ডা গামা রওনা দিল। ঠিক আছে, আসলো ওই পথ ধরে আসছে, তারপরে এখানে এসে যখন মোজাম্বিক বলে একটা জায়গাতে এসছে, মোজাম্বিকটা কি? আফ্রিকার একটা খুব উন্নত বন্দর। ঠিক আছে, এখানে উনি আব্দুল মাজিদ বলে একজন নাবিকের সাথে, ইন্ডিয়ার নাবিকের সাথে উনি দেখা পায়। কেন? কারণ উনি মোজাম্বিকে এসে উনি দেখলো যে এখানে প্রচুর ইন্ডিয়ার জাহাজ ভর্তি। তো ও ভীষণ খুশি যে আমি তাহলে এদের পিছু পিছু ফলো করলে আমি ইন্ডিয়াতে চলে যাব। তো আরো ভালো হয়ে গেল, আব্দুল মাজিদের সাথে ওর পরিচয় হলো। এখানে আমি তোমার একটা টাস্ক দিয়ে রাখছি, ওটা তোমাদের থিওরি নোটে থাকবে, বাট তোমরা যদি গুগল করবে ওটা পাও কিনা দেখবে। এটা পরীক্ষায় আসে, ভাস্কো ডা গামা যে শিপে করে রওনা দিয়েছিল সেই জাহাজটার নাম কি? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা গুগল করে বার করবে। চলো, তো এখান থেকে মোজাম্বিকে তাহলে কার সাথে দেখা হলো? ভাস্কো ডা গামার সাথে মোজাম্বিকে আব্দুল মাজিদের দেখা হলো। তাহলে আব্দুল মাজিদের সাথে কি করলো? সোজা বেরিয়ে গেল, কোথায় গেল? সোজা বেরিয়ে গিয়ে ফাইনালি
পর্তুগাল পৌঁছে গেল কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়ার কোথায়? কালিকট। মানে এখন যেটা আমরা বলি কোজিকোর, মানে কেরালাতে। ঠিক আছে। আচ্ছা, এই কালিকটটা কি? যারা আমার পুরনো ব্যাচের তারা এটা জানার কথা, আর যারা নতুন ব্যাচে তারা আগামী দিনে জানতে পারবে। আমি চেরা বংশ পড়িয়েছিলাম, চেরা বংশ। এখানে চেরা বংশ শাসন করত। চেরা বংশে মোট 11টা স্টেট ছিল, রাজ্য ছিল। তার মধ্যে একটা স্টেট হলো কালিকট। ঠিক আছে, এটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে ফাইনালি এখন পর্তুগিজরা কোথায় পৌঁছে গেছে? ভারতে পৌঁছে গেছে। ওদের মিশন সাকসেসফুল। বলো, এই পর্যন্ত বোঝা গেছে? তোমরাও মেন্টালি ভারতে পৌঁছাতে পারলে পর্তুগাল থেকে? কেউ সমুদ্রপথে হারিয়ে গিয়ে থাকলে এখন জানো। ওকে, চলো নেক্সট। তাহলে ফাইনালি আমার কাছে ভাস্কো ডা গামা কি হলো? এই যে অত্যাচারমূলক যে রাস্তাটা, এটা ফাইনালি ত্যাগ করে এখান থেকে ভাস্কো ডা গামা কোথায় চলে গেল? সোজা চলে গেল ইন্ডিয়াতে। এই যে উপকূলে আছে কালিকটটা, সেই উপকূলটার নাম কি? এই উপকূলটার নাম হলো মালাবার। মানে এই যে আমার জিওগ্রাফিতে পড়বো, মালাবার উপকূল, যেটা কেরালাতে আছে। ঠিক আছে, যেটার তখনকার নাম কালিকট, আর যেটা এখন আমরা বলি কোজিকর। ঠিক আছে, চলো এবারে কথা হলো, যখন ভাস্কো ডা গামা এখানে পৌঁছালো, ঠিক আছে, তখন এখানে একজন রাজা ছিল, যে রাজাটার নাম হলো নেদিরুপ্পু সাভারুপম। নেদিরুপ্পু সাভারুপম। ঠিক আছে, নেদি রুপ্পু সাদা রূপম। এই রাজাকে ওখানকার লোকেরা হেড অফ দ্য হাউস বলতো, যেটা সাউথ ইন্ডিয়ার ভাষায় হলো সামোথিরি। এবার পর্তুগিজ ভাস্কো ডা গামা কি এই সামোথিরি মানে প্রোনাউন্সিয়েশনটা উনি বলতো জামোরিন। তাই এটার নাম হয়, সব বইয়ে দেখবে এটার নাম বলা হয় জামোরিন, কিন্তু এনার অ্যাকচুয়ালি নাম হলো নেদিরুপ্পু সাভারুপম। ঠিক আছে, ভাস্কো ডা গামা ওনাকে জামোরিন বলে ডেকেছিল। ইনি একজন কে ছিল? ইনি একজন হিন্দু রাজা ছিল। ঠিক আছে, খুব ভদ্র সভ্য দেখে মনে হচ্ছে না? দেখো, খুব ভদ্র সভ্য রাজা। ঠিক আছে, মানুষদের সাথে হেসে খেলে ওখানে উনি ওনার রাজ্য চালাতো। তো উনি কি করলো? উনি এই কালিকটে ভাস্কো ডা গামাকে খুবই ওয়ার্মলি, খুবই দুহাত ভরে উনি ওয়েলকাম জানালো। ঠিক আছে, যে পর্তুগিজ প্রথমবার আমাদের এখানে এসছেন, আসুন, বিশ্রাম নিন, বাণিজ্য করুন, মন খুলে এখানে ব্যবসা করুন। ঠিক আছে, ওয়েলকাম জানালো। তো ভাস্কো ডা গামা খুবই খুশি। কিন্তু সমস্যা হয়ে গেল। কি সমস্যা? দেখো, আমি তোমাদের বলেছিলাম না এটা কি? এই যে আরব, এই যে সমুদ্র পথটা এটা আরবদের আন্ডারে, আরবদের অধীনে ছিল। আরবরা এখানে কবজা করে রেখেছিল। এবার এখানে আর একটা ব্যাপারও আছে। এই যে ভাস্কো ডা গামা না, পর্তুগিজরা, এরা খ্রিস্টিয়ান ধর্ম নিয়ে ভীষণ আবেগী এবং মুসলিমদেরকে ভীষণ এরা ঘৃণা করত। ঠিক আছে, এবারে দেখা যাচ্ছে যখন ভাস্কো ডা গামা ভারতে আসলো, তখন ভারতে আরবদের মানে মুসলিমদের দাবদাবা খুবই আছে। মুসলিমরা পুরো জায়গাটা অধিকার করে নিয়েছে। এই যে জায়গাটা মানে কালিকট, এখানে আগে থেকে আরবরা প্রচুর ব্যবসা বাণিজ্য করছে। ঠিক আছে, ওই জন্য ভাস্কো ডা গামা দেখলো যে আরবরা আমার একটা থ্রেট স্বরূপ, এখান থেকে আরবদেরকে না সরাতে পারলে আমি এখানে কিন্তু আমার বাণিজ্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে ফাইনালি কি হলো? ফাইনালি ভাস্কো ডা গামা ভার্সেস আরব ট্রেডার, মানে আরব বণিকরা ঝগড়া লেগে গেল। ঠিক আছে, ঝগড়ার দুটো ইস্যু আছে। কি? প্রথমত তো আমি কি বললাম, রিলিজিয়াস ইস্যু আছে। না মুসলিমরা খ্রিস্টানদের পছন্দ করছে, না খ্রিস্টানরা মুসলিমদের পছন্দ করছে। আর আছে কমার্শিয়াল ইন্টারেস্ট, মানে কি বাণিজ্যিক। আরবরা ভাবছে পর্তুগিজ একজন এসছে মানে কালকের 100 জন চলে আসবে, তাই আমাদের বাণিজ্যের কম্পিটিশন বাড়বে। আর পর্তুগিজরাও তাই ভাবছে, আরবরা এখান থেকে না তাড়াতে পারলে আমাদের বাণিজ্য করতে পারবো না। ঠিক আছে, এদিকে এখানে কিন্তু আরো একটা ফ্যাক্টর হলো, আরবরা যে ছিল না, আরবরা তো ওখানে অনেক আগে থেকে ছিল,
এই আরবদের সাথে আমাদের হিন্দু রাজা জামোরিনের একটা খুব মিল ছিল, ঠিক আছে, খুব ভালো সম্পর্ক ছিল, যেহেতু ওরা ওখানে অনেক দিন থেকে আছে, আরো আগে থেকে আছে, ওরা মিলে মিশে বাণিজ্য করছে, ঠিক আছে। কিন্তু ভাস্কো ডা গামার সাথে আরবদের ঠিক বনছে না, ঠিক আছে। তাই কখনো ভাস্কো ডা গামা আরবদের উপর অ্যাটাক করছে, আর আরবরা কখনো ভাস্কো ডা গামার উপর অ্যাটাক করছে। এইভাবে মোটামুটি ভাস্কো ডা গামা ওখান থেকে বেশ 3 মাস মতো থাকলো, থেকে বেশ কিছু মানে ভুরি ভুরি জাহাজ ভরে ওখান থেকে মশলা নিয়ে আবার পর্তুগাল রওনা দিল, ঠিক আছে। এবারে যখন পর্তুগাল গিয়ে ভাস্কো ডা গামা ওই যে মশলাগুলো সেল করলো না, তখন রাতারাতি পেপারে বেরোলো যে ভাস্কো ডা গামা পুরো যাত্রাপথে যত টাকা খরচ করে গেছে ওখান থেকে মশলা এনে বিক্রি করার পরে তার 60 টাইমস 60 গুণ লাভ করেছে। মানে যদি তার 100 টাকা খরচা হয় যাতায়াতের জন্য, পুরো ওই যে মানে যাতায়াতে, তার 600 টাকা লাভ হয়েছে ওগুলো এখানে এসে বিক্রি করে। এটা দেখে এই যে খবরটা দেখে পর্তুগিজদের অন্যান্য নাবিকরা কি করলো, ভীষণ ইন্টারেস্টেড হয়ে গেল যে এবার আমরাও যাব এখানে, যত টাকা লাগে লাগুক, লাভ তো 60 টাইমস হবে। তখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেল, একটা অশান্তির তৈরি হলো, আমি যাব, কে আগে যেতে পারে। সঙ্গে সঙ্গে মার্কেটে চলে এলো ম্যানুয়াল ফাস্ট, যে ভাস্কো ডা গামাকে পাঠিয়েছিল। ম্যানুয়াল ফাস্ট কি বলল, ট্রেড মিশন অফ দ্য পর্তুগিজ ওয়ার এসেনশিয়ালি আ স্টেট এন্টারপ্রাইজ। মানে কি, স্টেট এন্টারপ্রাইজ মানে হলো এখান থেকে ভারতে বাণিজ্য করতে কে যাবে আর কে যাবে না এটা পুরো সরকার নির্ধারণ করবে, এটা কোনো ব্যক্তি নির্ধারণ করবে না। ওকে, বেশ। সরকার কি করলো, 1498 যখন ভাস্কো ডা গামা গেল, চলে এলো, সরকার বলল এবার 1500 সালে সরকার কাকে পাঠালো, সরকার পাঠালো পেড্রো আলভারেজ ক্যাব্রালকে, যে ভাই তুমি যাও, গিয়ে বাণিজ্য করে আনো। ওকে আর একটা কথা বলে দিল যে তুমি ওখানে গিয়ে ফ্যাক্টরি খোলার চেষ্টা করবে, যাতে তুমি চলে আসো যখন এক্সট্রা যে জিনিসপত্র, যে বস্তা বস্তা যে মশলাগুলো তুমি ওখানে কিনবে, সেগুলো যাতে ওই ফ্যাক্টরিতে তুমি মজুত করে রেখে দিয়ে আসতে পারো। তাই পর্তুগিজ ওখানে কি করলো, ওই পেড্রো আলভারেজ ক্যাব্রাল ও প্রথম কালিকটে ফ্যাক্টরি ওখানে স্থাপন করে। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার পারমিশন নিয়ে, জামোরিনের পারমিশন নিয়ে। বোঝা গেছে? যদি পরীক্ষায় পড়ে কোন পর্তুগিজ নাবিক সর্বপ্রথম ভারতে তাদের ফ্যাক্টরি স্থাপন করে, সেটা হলো পেড্রো আলভারেজ ক্যাব্রাল। কোথায়, সেটা হলো কালিকটে, রাইট? চলো, এবার যখন পেড্রো আলভারেজ যখন কালিকটে পৌঁছালো, তখন এও তো খ্রিস্টান ছিল, এর সাথে লেগে গেল। এবার দেখো, ভাস্কো ডা গামা জামোরিনের সাথে কিন্তু সম্পর্ক চটায়নি, কিন্তু পেড্রো আলভারেজ জামোরিনের সাথেও শত্রুতা করে ফেললো, আবার আরবদের সাথেও শত্রুতা করে ফেললো, ঠিক আছে। ওর শত্রু দুদিকে হয়ে গেল। কেন জামোরিন কেন হলো, জামোরিন বলছে ভাই তোমাদের এর আগে যে এসেছিল তাকে আমি কত ভালো করে স্বাগত জানিয়েছিলাম ভাস্কো ডা গামাকে, সেও মারামারি করে গেল, তুমিও এসে আরবদের সাথে মারামারি করছো, এসব চলবে না, আমি এখানে খুবই শান্তি চাই, ঠিক আছে। তাই জামোরিন কি করলো, জামোরিন ওদেরকে ওয়ার্ন করলো যে তুমি কিন্তু এখানে পিস বজায় রাখো, শান্তি বজায় রাখো, এখানে আমি কোনো অশান্তি চাই না। আরবরা এখানে অনেক দিন থেকে আছে, আরবরা আমার কাছে অনেক ভালো, আরবদের সাথে তুমি কোনো ঝগড়া ঝামেলা যেও না ভাই, বিজনেস করো, চলে যাও। কিন্তু পেড্রো আলভারেজ কি দেখলো, যে আমার এখানে আরবদেরকে তাড়াতে হবে, কেননা ওই সেম রিলিজিয়াস ইস্যু আর কমার্শিয়াল ইন্টারেস্ট, ফলে ঝগড়া লেগে গেল, ঠিক আছে, ভায়োলেন্স হলো, এ ওর জাহাজ ধ্বংস করলো, এর জাহাজ ধ্বংস করলো, এরকম ঝগড়া করতে করতে পেড্রো আলভারেজ 1501 সালে আবার রিটার্ন করলো পর্তুগালে, ঠিক আছে। নেক্সট 1501 সালে আবার কাকে পাঠালো সরকার, আবার ভাস্কো ডা গামাকে পাঠালো, যে আবার তুমি যাও। এবারে ভাস্কো ডা গামা গেল কিভাবে, ও আরো বেশি আর্মি নিয়ে, আরো বেশি নাভাল সৈন্য নিয়ে গেল, কারণ ও জানে ওখানে আরবরা কিন্তু আমি গেলেই আমাকে চেপে ধরবে, ঠিক আছে। ও আরো অনেক অনেক জাহাজ নিয়েও ওখানে গেল, ঠিক আছে। যাওয়ার পরে কি করলো, ওদিকে পেড্রো আলভারেজ তো আগে থেকে সম্পর্ক খারাপ করে দিয়ে এসছে, ঠিক আছে।
যখন ভাস্কো ডা গামা গেল, তখন ভাস্কো ডা গামা ডাইরেক্ট বলল জামোরিনকে যে এখান থেকে মুসলিমদেরকে তুমি তাড়িয়ে দাও, কালিকট থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দাও। জামোরিন কি বলল? নো, আমি মুসলিমদেরকে তাড়াবো না, আমরা খুব শান্তিতে এখানে বাণিজ্য করছি, তুমি ভাই চলে যাও। তো ভাস্কো ডা গামার সাথে এই আরব আর জামোরিন দুজনেই শত্রুতা হয়ে গেল। ফলে কি হলো, ভাস্কো ডা গামা এদের সাথে ফাইট করলো। ফাইট করার পরে এর আগে ওরা যে কালিকটে ফ্যাক্টরি তৈরি করেছিল, ভাস্কো ডা গামা আরো 2 জায়গায় ফ্যাক্টরি তৈরি করলো, সেটা হলো কোচিন আর হলো কন্নড়। তাহলে কালিকটে কে তৈরি করেছিল? পেট্রো আলভাস তৈরি করে গিয়েছিল। আর আরো 2টো জায়গায় কে বাড়ালো? কন্নড় আর কোচিনে ভাস্কো ডা গামা বাড়িয়ে দিয়ে গেল। এখানে শুধু ফ্যাক্টরি করলো না, চারিদিকে বড় বড় দুর্গও তৈরি করলো, যাতে এর উপরে কেউ অ্যাটাক করতে না পারে। ঠিক আছে, এখানে পর্তুগিজদের জন্য ছোট ছোট ঘরও তৈরি করলো, সেটেলমেন্টও তৈরি করলো, পর্তুগিজরা এখানে পাহারা দেবে ওটাকে। ওকে, তাহলে এখন কেউ একজন অ্যান্সার দাও। এখন ভারতে পর্তুগিজদের কটা কারখানা আছে, কটা ফ্যাক্টরি আছে? 3টে। 3টে। ওকে, চলো নেক্সট। এবার তারপরে ভাস্কো ডা গামা আবার চলে এলো। ঠিক আছে, তো যখন দেখলো যে ওখানে আমাদের লোকেরা বসবাস করতে শুরু করছে, ওখানে ভাস্কো ডা গামা গিয়ে লোকেদের ঘরবাড়ি বানিয়ে দিয়ে এসছে, তখন আবার ওই ম্যানুয়াল ফার্স্ট ও কি ভাবলো যে এবার আমরা ওখানে আমাদের একটা অফিস গড়ে তুলবো, যেটা একটা প্রশাসনিক ভাবে চলাচল করবে। তাই সবচেয়ে ভেরি ফার্স্ট ভাইসরয় করে ওখানে পাঠানো হলো কাকে? ফ্রান্সিসকো ডি আলমিডাকে। বললো তুমি ভারতবর্ষে যাও পর্তুগালের প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া হয়ে। কত সালে? 1503 সালে। কে পাঠালো? প্রথম ম্যানুয়েল ফার্স্ট ওকে পাঠালো। ঠিক আছে, তো প্রথম রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেটর মানে কি? ও ওখানে থেকে পর্তুগালের প্রশাসন চালাবে। ঠিক আছে, ওখানে গেল। এবার তুমি বলো, কোন প্রশাসনের একটা হেডকোয়ার্টার তো থাকে। তো যেহেতু 3টে অলরেডি ওদের জায়গা দখল করা আছে, এর মধ্যে কোচিনকে হেডকোয়ার্টার হিসেবে কে চুজ করলো? আলমিডা চুজ করলো, যে আমি যেহেতু ভাইসরয়, আমি আজকের থেকে কোচিনে হেডকোয়ার্টার করলাম, আর এখানেই আমি বসবাস করব। ঠিক আছে, তাহলে নাম্বার 2 ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, পর্তুগালের সবচেয়ে প্রথম হেডকোয়ার্টার কোথায় হয়? কোচিনে হয়। সেটা কে করে? পর্তুগালের সর্বপ্রথম ভাইসরয় বা গভর্নর, যাই বলো না কেন, ফ্রান্সিসকো ডি আলমিডা। ওকে, নেক্সট। এবার আমরা এক এক করে পড়বো। প্রথমে দেখো, প্রথম ভাইসরয় কে? তাহলে ফ্রান্সিসকো ডি আলমিডা। সময় কত? 1505 থেকে 1509। ওকে, ইনি কি করলো? ইনি ব্লু ওয়াটার পলিসি চালু করলো। স্যার, ব্লু ওয়াটার পলিসিটা কি? কেন এটা চালু করলো? এটার অপর একটা নাম হলো কাটাজ সিস্টেম। কাটাজ মানে কি? ভাই টাকা দাও তবে জাহাজ ছাড়বো, টাকা না দিলে জাহাজ ছাড়বো না, যেভাবে অটোমান তুর্কিরা করতো আর কি। আলমিডা চেয়েছিল যে আমি ইন্ডিয়ান ওশারের মাস্টার হব, মাস্টার মানে ভারত মহাসাগর, এই যে পুরো ভারত মহাসাগর আছে না, এর উপর এটা পুরো আমার কবজাতে থাকবে। ঠিক আছে, তাই এবার দেখো, তোমার যেখানে বাড়ি, আরবদের যেখানে কবজা আছে, সেখানে যদি ফ্রান্সিসকো ডি আলমিডা কবজা করতে চায়, তাহলে সবাই ওর শত্রু হয়ে যাবে, তাই না? তো সেরকম ভাবে যখন ব্লু ওয়াটার পলিসি মানে কি? পুরো ভারত মহাসাগরে নীল জল নীতি চালু করার মানে হলো ভারত মহাসাগরে আমি কবজা করব। ঠিক আছে, এই নীতির ফলে ফ্রান্সিসকো ডি আলমিডার বেশ অনেকগুলো শত্রু তৈরি হলো। কে? প্রথমেই আরবরাও শত্রু হলো, যে এ আমাদেরকে তাড়াতে চাইছে। আর আরবদের সাথে লাগা মানে জামোরিনের সাথেও লাগা, জামোরিনরাও শত্রু হয়ে গেল। গুজরাটে একজন আছে, এও তো বাণিজ্য করত, তার নাম হলো মাহমুদ বেঘারা, এও ফ্রান্সিসকো ডি আলমাটা শত্রু হয়ে গেল। আর এদিকে যে আছে মিশরের মামলুক সুলতান, এখানে যদি আমি নিজের জায়গাটা করে নিই, তাহলে এ তো এন্টার করতে পারবে না। তাই মামলুক সুলতানও কি করলো? আলমিডার শত্রু হয়ে গেল। তাহলে কটা শত্রু হলো? মোট 4 দিক থেকে 4টে শত্রু হয়ে গেল। এদেরকে কি করলো? আরব ট্রেডারকে, আরব বণিকদেরকে আর কালিকটকে খুব সহজে আলমিডা হারিয়ে দিল। ঠিক আছে, তারপরে একটা সময় কি দেখা গেল, মানে 1507 সালে, ঠিক আছে, দমন দিউ আছে না গুজরাটের কাছে, দমন দিউ, গুজরাট আর ইজিপ্ট মানে কি মিশর আর গুজরাট একসাথে মিলে
আলমিডাকে হারিয়ে দিয়েছিল। ঠিক তার পরের বছর আলমিডা যখন ব্যাক অ্যাটাক করলো, আবার রি অ্যাটাক করলো, তখন এদের দুজনকে হারিয়ে দিল। ফলে আমাদের পুরো আরব মহাসাগরে এখন কার নীতি আছে? সেটা আছে ফ্রান্সিসকো ডি আলমিডা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আছে তোমাদের সবার? নেক্সট, আলমিডার গল্প এখানে শেষ। তাহলে এখন ভারত মহাসাগরে কার কবজা আছে? এনিওয়ান? এখন ভারত মহাসাগরে স্যার পর্তুগিজদের কবজা আছে, কেননা যারা যারা ওখানে ক্ষমতায় ছিল প্রথম গভর্নর বা প্রথম ভাইসরয় সবাইকে হারিয়ে দিয়েছে। চলো নেক্সট স্যার, এবারে আমাদের তারপরের গভর্নর কে, তারপরের ভাইসরয় হলো আলফানসো ডি আলবুকার্ক। এ হলো পর্তুগিজদের সেকেন্ড ভাইসরয়, ঠিক আছে? এটা হলো ফার্স্ট। কত? 1509 থেকে 1515। প্রত্যেক গভর্নর বা প্রত্যেক ভাইসরয়ের দেখো এক একটা লক্ষ্য ছিল। যেমন আলমিডার লক্ষ্য ছিল ব্লু ওয়াটার পলিসি, যে আমার আগে সমুদ্রে আমার দখলটাকে স্ট্রং করতে হবে। তাহলে সেটাতে সাকসেসফুল হলো। নেক্সট, এবার আলবুকার্কের মিশন হলো, ভাই তুমি চারিদিকে ফোর্ট বানাবে। ফোর্ট মানে কি? দুর্গ বানাবে, যাতে সমুদ্র থেকে খুব সহজে কোনো জাহাজ দেশের মধ্যে না ঢুকতে পারে। তাহলে এর মেন মিশন হলো ফোর্ট বানানো, চারিদিকে দুর্গ বানানো, ঠিক আছে? এবং এটা দেখো আলবুকার্ক এটাও লিখছেও যে এ ডোমিনিয়ন ফাউন্ডেড অন এ নেভি অ্যালন ক্যান নট লাস্ট। যদি নেভি দ্বারা কখনো কিন্তু একটা জায়গাতে চিরকাল ডোমিনেট করা যায় না, আর না ভালো কারোর সাথে মানে আশেপাশের লোকের সাথে ভালো রিলেশন রেখে না ডোমিনেট করা যায়। এটা আলবুকার্কের লেখা ছিল, ঠিক আছে? মানে ও সোজাসুজি হুমকি দিচ্ছে যে আমার আগের জন সমুদ্র পথে কবজা করেছে, আমি এবার ল্যান্ড পথে কবজা করব, ঠিক আছে? আর সবচেয়ে প্রথম ও টার্গেট করলো কোনটাকে? গোয়াকে, ঠিক আছে? যে গোয়াতে আমি একটা দুর্গ বানাবো। এবার তোমাদের মনে হবে স্যার গোয়াতে কেন? চারিদিকে এত সমুদ্র, গোয়াতে কেন? এর অনেক কারণ আছে। দেখো, গোয়াতে কি করলো? গোয়াতে প্রথমে দুর্গ বানানোর জন্য ও চেষ্টা করলো। গোয়া হলো একটা প্রাকৃতিক বন্দর, ফলে ওখানে মেনটেনেন্স খরচ কম হবে। গোয়াতে দুর্গ বানালে পুরো এই যে মালাবার উপকূলটা পুরো গোয়া থেকে কন্ট্রোল করা যাবে। গোয়া থেকে পুরো দক্ষিণ ভারতটাও কন্ট্রোল করা যাবে, ঠিক আছে? আর কি, গোয়া থেকে গুজরাটটাও কিন্তু খুব একটা দূরে নয়, এটাও কন্ট্রোল করা যাবে। তাই গোয়াতে ও নিজের প্রথম ফোর্ট বানালো, ঠিক আছে? প্রথম ফোর্ট বানালো কোথায়? গোয়াতে। এবং গোয়া সর্বপ্রথম ক্যাপচার করলো গোয়া, ঠিক আছে? পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে ভারতের ইউরোপীয়রা সর্বপ্রথম কোন রাজ্য ক্যাপচার করেছিল, সেটা লিখবে গোয়া, পর্তুগিজরা, ঠিক আছে? তাহলে গোয়াকে প্রথম ক্যাপচার করলো। এবার দেখো, তখনকার দিনে তো মধ্য ভারতে তো অনেক মধ্যযুগীয় ইতিহাসেতে অনেক রাজা ছিল। গোয়াতে যে বিজাপুর বলে এলাকাটা ছিল, সেখানে ছিল আদিল শাহ বংশ। তাকে হারিয়ে গোয়াকে ক্যাপচার করলো কে? আলবুকার্ক, ঠিক আছে? এবং ক্যাপচার করার ফলে ওখানে বেশ কিছু নীতি চালু করলো। কি? প্রথমত ওখানে দুটো বন্দর তৈরি করলো, একটা হলো পানাজি, একটা হলো মুরমাগাঁও। ওখানে সতী প্রথা প্রথমে বন্ধ করে কে? সতী প্রথা মানে যেখানে স্বামী মারা গেলে স্বামীর সাথে যুবক স্ত্রীকেও আগুনে ফেলে দেওয়া হতো জীবন্ত, সেটা কে বন্ধ করে? সেটা হলো আলবুকার্ক বন্ধ করে। এবার তোমাদের মনে হবে স্যার কি দারুণ লোক, আমাদের ভারতবর্ষে উপকার করছে। ওকে, এটা কার কার মনে হয় এটা কেন করেছে? এনিওয়ান? ততক্ষণ আমি একটু জল খাই। বলো, ভালোর জন্য করেছে নাকি এর পিছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল? এনিওয়ান? ওকে, চলো। দেখো, যখন গোয়াতে ওরা নিজেদের বাড়িঘর তো তৈরি করলো, ফোর্ট দুর্গ তৈরি করলো, ওরা তো বসবাস করছে। এবার দেখছে আমি তো বেশি বেশি করে পর্তুগাল থেকে মহিলাদেরকে আনতে পারছি না। তাই আলবুকার্ক কি ভাবলো, যে এখানে মহিলাদেরকে যে জীবন্ত পুড়িয়ে শেষ করা হচ্ছে স্বামীদের সাথে, সেটাকে বন্ধ করলে আমাদের লোকেরা ওই মহিলাদেরকে বিয়ে করতে পারবে, এখানকার মহিলাদেরকে। আর বিয়ে করা মানে কি? ওখানে যে নতুন
প্রজন্ম তৈরি হবে, নতুন সন্তান সন্ততি তৈরি হবে, তাদেরকে আমরা প্রথমত খ্রিস্টান ধর্মে চালিত করতে পারবো, আর দ্বিতীয়ত ওই এলাকাটা পুরোপুরি পর্তুগিজদের কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে? ও জিনিসটা করেছিল সেটা ভালো, বাট এর পিছনে ওর উদ্দেশ্যটা খারাপ ছিল। ঠিক আছে? তাই কি করলো, সতীদাহ প্রথা বন্ধ করলো আর মিক্স ম্যারেজ চালু করলো। মানে কি, ভারতীয় নারীদের সাথে পর্তুগিজদের বিয়ে দিতে শুরু করলো। আর এটার ফলে ওখানে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজকে ওখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে চালু করলো, কেননা যে সমস্ত চিলড্রেনরা ওখানে জন্ম নিচ্ছে তারা স্কুলে যেন পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, এবং ওই জায়গাটা পুরো যেন একটা দ্বিতীয় পর্তুগাল দেশ হতে পারে। ঠিক আছে? ওখানে বিল্ডিং বানালো, রোড বানালো, ইরিগেশন করলো। এর ফলে, এবং ওখানে ওরা কি চাষ করতে থাকলো যেটা পর্তুগালে চাষ হয়, প্রথমত টোব্যাকো, তামাক চাষ, কাজু চাষ, ক্যাশিউ। ঠিক আছে? আরো অনেক কিছু চাষ করলো যেটা আমরা শেষে দেখছি। ঠিক আছে, চলো আমরা শেষে দেখবো। তাহলে এখন গোয়াতে ওরা এইসব করছে। এবারে শোনো, এবারে বলবে স্যার আপনি আগে বললেন যে ওর মেন উদ্দেশ্য ছিল দুর্গ বানানো, সেটিং আপ দ্য ফোর্স, তাহলে সেটা তো বললেন না। এবার আমি সেটা বলবো। এবার দেখো, মেন পয়েন্ট গুলো লক্ষ্য করো। প্রথমে এখানে একটা দুর্গ বানালো এই জায়গাতে, কেন? এটা ছিল চায়না থেকে যারা বাণিজ্য করতে আসতো, এই মালাক্কা পোর্ট, এই যে মালাক্কা বন্দর, এটা তাদের এন্ট্রি পয়েন্ট ছিল। তাই এখানে একটা দুর্গ বানালো। ফলে এখান থেকে যে বাণিজ্য করতে আসবে সেটা তার এখানে ট্যাক্স দিতে হবে। আবার এখানে একটা দুর্গ বানালো কি, এটা হলো এই যে চায়নার জাহাজ এখানে আসলো, এটা হলো এন্ট্রি পয়েন্ট আর এটা হলো এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট এখানেও একটা আচিন বন্দর, সুমাত্রা বন্দর, এখানেও কি করলো, একটা দুর্গ বানালো। এই যে কলম্বো, শ্রীলঙ্কা থেকে যারা আসবে তারা এখানে ট্যাক্স দিয়ে আসবে, এখানে দুর্গ বানালো। গোয়াতে তো আগে থেকেই ছিল দুর্গ, এখানে একটা দুর্গ বানালো। কেন? এই যে ইরান থেকে যে মানুষরা আসবে, যে অটোমান তুর্কিরা আসবে, তারা যেন এখানে ট্যাক্স দিয়ে আসতে পারে। আর এখানে একটা দুর্গ বানালো কেন? এই যে এই দিক থেকে আফ্রিকা থেকে যারা আসবে তারা যেন এই যে আইল্যান্ড অফ সোকোট্রা, মানে মাউথ অফ রেড সি, ঠিক লোহিত সাগরের মুখে একটা একটা দুর্গ বানালো। ফলে পুরো জায়গাটা কি করলো, তাহলে পুরো জায়গাটা নিজেদের ক্যাপচারে নিয়ে নিল। ওকে, কে করছে এটা? এটা করছে আলবুকার্ক। যত দুর্গ বানানোর কাজ সব করেছে আলবুকার্ক, আর যত নীল জল নীতি করেছে আলমিডা। ঠিক আছে, তাহলে দেখো পুরো জায়গাটা কে নিয়ে নিল, পুরো জায়গাটা নিয়ে নিল আলবুকার্ক। এই যে পুরো জায়গাটা ওদের দখলে হয়ে গেল। ঠিক আছে, চলো। তাই আলবুকার্ককে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইস্ট। ইস্ট মানে কি, ভারত। ভারত যেহেতু পূর্ব দিকে আছে তাই। তাহলে পর্তুগিজদের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, সেটা হলো আলবুকার্ক, যে হলো দ্বিতীয় ভাইসরয়। ওকে, আচ্ছা, এটা এটা অতটা ইম্পর্টেন্ট নয়, অতটা আমরা দরকার লাগবে না। এরপরে যে এবার কথা হলো, এখানে তখন ছিল কোথায় গেলাম, হ্যাঁ, নেক্সট চলে এসো। নিনো দা কুনহা, এ ছিল থার্ড থার্ড ভাইসরয়। ঠিক আছে, ইনি কি করলো, ইনি দেখলো আমার আগের জন, আমার বড় ভাই কি করেছে, সব জায়গায় বন্দর বানিয়েছে, কিন্তু এখানে ইস্টের দিকে একটা বানায়নি। তাহলে ইনি কি করলো, এখানে হুগলিতে কি করলো, আমাদের বাংলা যে হুগলি, সেখানে একটা দুর্গ বানালো। ঠিক আছে, তাহলে হুগলিতে দুর্গ কে বানায়, সেটা কিন্তু নিনোদা কুনহা, মনে রাখবে। আর বাকি সব জায়গায় বানিয়েছে আলবুকার্ক। ঠিক আছে, নেক্সট। আর যেহেতু হুগলিতে দুর্গ বানালো, তাই এখানে হুগলিতেও পর্তুগিজরা থাকতে শুরু করলো। আর হুগলি থেকে পর্তুগিজদের উত্থান করতে কোন মুঘল সাম্রাজ্য সাহায্য করেছিল? এনিওয়ান? কোন মুঘল সুলতান মানে বাদশাহ হুগলি থেকে পর্তুগিজদের পরে বিতাড়িত করে, কে? পরীক্ষায় খুব পড়ে, সেটা হলো সম্রাট শাহজাহান। ওকে, অনেক বছর পরে ওখান থেকে তাড়িয়ে দেয়। যাই হোক, ওটা আমরা পরে পড়বো। দেখো এই যে মুঘল, তো এখানে আছে মুঘল বংশ। এবার একটু সুন্দর স্টোরি একটা পড়বে, দেখো। আর এখানে আছে গুজরাট। ঠিক আছে, এদিকে যখন পর্তুগিজরা নিজেদের ব্যবসা করার জন্য চারিদিক ভালো করে এঁটে সেটে বসছিল, তখন এই গুজরাটে একটা রাজা ছিল যার নাম হলো বাহাদুর। ঠিক আছে, এই যে বাহাদুর। তো মুঘল কি করছে, এখান থেকে এই বাহাদুরের উপরে অ্যাটাক করছে। মুঘলের নজর পড়েছে ওর উপরে। ঠিক আছে, বাহাদুর, আচ্ছা যাই হোক, ওটা আমি পরে বলছি, তার আগে এটা একটু বলি। এদিকে যখন গুজরাটে যখন আমাদের বন্দর প্রতিষ্ঠা করেছিল আলবুকার্ক,
তখন এখানে একটা রাজা ছিল বাহাদুর শাহ, ঠিক আছে। এর স্বার্থে ভীষণ ঘা পড়েছিল যে আমার এলাকা দখল করে নেবে। এ কি করলো, এখান থেকে এই যে অটোমান তুর্কি আছে না, এখান থেকে বলল যে আমাকে দুজন অফিসার সহ বেশ কিছু সৈন্য পাঠাও, ঠিক আছে। তাহলে অটোমান সাম্রাজ্য কি করলো, দুজন অফিসার সহ বেশ কিছু সৈন্য পাঠালো। তার মধ্যে একজন অফিসারকে পাঠিয়ে দিল কোথায়, দিউ বলে একটা এলাকা আছে, এই জায়গাতে দিউ বলে একটা এলাকা আছে, সেটা পর্তুগিজদের হাত থেকে রক্ষা করতে। তার নাম হলো রুমি খান। এ ছিল একজন তুর্কি অফিসার, রুমি খান, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। রুমি খান কি করলো, পর্তুগিজরা যখন দিউকে অ্যাটাক করছিল জয় করার জন্য, রুমি খান ওটা আটকাতে সক্ষম হলো, ওটা আটকে নিল, ঠিক আছে। এবং তারপরে পর্তুগিজরা আর ওটা দখল করতে পারেনি, ঠিক আছে, ভালো কথা। দিউ আর পর্তুগিজদের দিতে হলো না, দিউ এখন কার কাছে রয়ে গেছে, দিউ এখন আমাদের বাহাদুর শাহর কাছে রয়ে গেছে, ঠিক আছে। এবং বাহাদুর শাহ পরিবর্তে কি করলো, অটোমান তুর্কিকে বেশ কিছু টাকা পয়সা সোনা দানা এসব দিল। চলো, এরপরে কি হলো, মুঘল কি করছে, ওই বাহাদুর শাহর উপর পিছন থেকে অ্যাটাক করছে। এবার মুঘল যখন মুঘলের যে হুমায়ুন, ও যখন বাহাদুর শাহর উপর অ্যাটাক করছে, বাহাদুর শাহ কি করলো বেচারা, বারবার তো তুর্কির কাছে সাহায্য চাইতে পারবে না। ও বলল, ভাই পর্তুগিজ আমাকে একটু হেল্প করো। ও এবার সাহায্য চাইলো কার কাছে, পর্তুগিজের কাছে, যার থেকে একসময় বাঁচার চেষ্টা করছিল, এখন তার কাছে সাহায্য চাইছে। তো পর্তুগিজ বলল, ঠিক আছে আমি তোমাকে হুমায়ুনের হাত থেকে বাঁচিয়ে নেবো, বাট আমার একটা শর্ত আছে। ওই যে দিউ বলে জায়গাটা ছিল, ওখানে একটা দ্বীপ ছিল, সেটা হলো বেসিন। সেখানে একটা ওদের চুক্তি হলো, যেটাকে বলা হয় বেসিনের চুক্তি, ঠিক আছে। কি চুক্তি, ওই বেসিনের চুক্তি, দুদিন আগে যে দিউ এলাকাটা রক্ষা করার জন্য তুর্কি থেকে ধার করে এনেছিল সৈন্য, সেই দিউ এখন পর্তুগিজদেরকে ফ্রিতে দিয়ে দিতে হলো। পর্তুগিজ তো ওটা নিতে পারেনি তখন, এবার পর্তুগিজদের দিয়ে দিতে হলো। তারপরে বাহাদুর শাহ এর পরিবর্তে কি পেল, হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পর্তুগিজদের আর্মি পেল, এবং গুজরাটকে হুমায়ুনের হাত থেকে রক্ষা করে নিল, ঠিক আছে। পরিবর্তে দিউকে কাদেরকে দিয়ে দিল, পর্তুগিজদেরকে দিয়ে দিল। যে চুক্তি হলো সেটা হলো বেসিনের চুক্তি, ঠিক আছে। কিন্তু দুদিন পরে বাহাদুর শাহর মনে হলো, এই রে, যে দিউকে বাঁচানোর জন্য আমি এত চেষ্টা করলাম, সেই দিউ আমি দিয়ে দিলাম পর্তুগিজদেরকে। ও ফোন করলো বা লেটার পাঠালো, যে দাদা একটা কাজ করো না, আমি অন্য কিছু দিচ্ছি, আমাকে দিউটা প্লিজ ফেরত দাও। তো পর্তুগিজ বলল, ঠিক আছে, কোনো ব্যাপার হলো এটা, নিজেদের মধ্যে এক কাজ করো, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে একটা জাহাজ পাঠাচ্ছি। তো নিনো দা কুনহা বাহাদুর শাহকে আনার জন্য একটা জাহাজ পাঠালো। ওই জাহাজে উঠে পড়লো। মাঝপথে যখন জাহাজটা ছিল, জাহাজটা ব্লাস্ট করে বাহাদুর শাহর ওখানে কাহিনী শেষ। এবং এখানে আমাদের পর্তুগিজদের আর কোনো এখানে শত্রু রইল না, মন খুলে ব্যবসা করছে, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত অন্য আরো ইউরোপীয়রা আসছে, সেটা আমরা পরের ক্লাসে দেখবো। এবার দেখে নিই আমাদের কিছু ফ্যাক্ট। যে একটু আগে বললাম, আমাদের ভারতবর্ষে যে এই সমস্ত ফসলগুলো, এগুলো অ্যাকচুয়ালি কারা এনেছে, পর্তুগিজরা এনেছে। ভুট্টা, তামাক, লঙ্কা, আলু, আনারস, পেঁপে, কাজু বাদাম সব পর্তুগিজরা প্রথম গুজরাটে চাষ করেছিল। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের প্রথম যে ছাপাখানা, সেটাও কারা আনে, মানে পর্তুগিজরা আনে। কবে আনে, 1556 সালে, ভারতের প্রথম প্রিন্টিং প্রেস, ঠিক আছে। নেক্সট কি, রাজধানী কোচিন থেকে গোয়াতে কে নিয়ে যায়, এই যে নিনো দা কুনহা। এ কি করলো, আচ্ছা এবার আমাকে বলতে পারবে, প্রথম কোচিনে কে রাজধানী তৈরি করেছিল, হেডকোয়ার্টার কে তৈরি করেছিল, এনিওয়ান, দেখি কার মনে আছে, কে কে মন দিয়ে ক্লাস করছে। স্যার ওই ফ্রান্সিসকো ডি আলমেডা যে আলমিডা, ছিল। ভেরি গুড। হ্যাঁ, যে ছিল প্রথম ভাইসরয়। এবার কোচিন থেকে গোয়াতে রাজধানী তৈরি, মানে রাজধানীটা নিয়ে শিফট করেছিল, সেটা হলো থার্ড ভাইসরয় নিনো দা কুনহা, ঠিক আছে। এটা পরীক্ষা প্রশ্ন পড়ে। এই যে আমি বলছিলাম না, যখন হুগলিতে নিনো দা কুনহা ফোর্ট বানায়, হুগলিতে অনেক দিন ধরে ছিল, তারপরে শেষমেশ শাহজাহান 1632 সালে হুগলি থেকে পর্তুগিজদেরকে বিতাড়িত করে। বম্বে ছিল পর্তুগিজদের আন্ডারে, যখন ক্যাথরিন বলে একটা পর্তুগিজ মেয়ে ছিল, তার সাথে ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের বিয়ে হলো, মানে দত্তক হিসেবে বম্বে শহরটা তাকে দিয়ে দেয়। এগুলো আমি তোমার থিওরি নোটে দিয়ে দেবো, ওকে।
আর এখানেই হলো আমাদের আজকের পর্তুগিজদের গল্প শেষ। Okay. ভালো লেগেছে? এনজয় করেছো? ওকে, এবার তোমাদেরকে আমি যে নোটটা দেবো, বা তোমরা যে কোনো বইয়ে এবার যখন এটা পর্তুগিজদেরটা পড়বে না, তুমি খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট তুমি খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, নিজেদের কাছে বই থাকলে সেটা পড়বে, প্লাস আমি তো নোট দেবো সেটাও পড়তে পারো। ওকে, এখানে একটা কথা বলে রাখি, আমার নোটে দেখবে কিছু এক্সট্রা ইনফরমেশন পাবে, কিছু ফ্যাক্ট যেটাতে বোঝার কিছু নেই, শুধু মুখস্থ করা, সেটাও পাবে, ওখানে অ্যাড করা থাকবে। কিছু এমন ইনফরমেশন যেটা আমি এই ক্লাস সিটে কভার করিয়েছি সেটা হয়তো নোটে নেই, তুমি ওটাকে নোটে ইনক্লুড করে নেবে। ওকে, চলো। সো থ্যাংক ইউ ফর এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কাইন্ড পেশেন্স। অনেকক্ষণ ধরে ক্লাসটা হলো, আশা করি ভালো লেগেছে। নেক্সট ক্লাস আমাদের কালকের হবে, আমরা এর পরে যে ইউরোপীয়রা আসবে আমরা সেখান থেকে শুরু করবো। ওকে, গুড নাইট অ্যান্ড